আসলে দেখেন আমাদের গণঅভ্যুত্থানের প্রায় ১ বছর হয়েই গেছে এবং এই ঘোষণাপত্র আসতে এতটা সময় আসাটা মানে লাগার কারণে আসলে আমরাও কিছুটা মনক্ষুণ্ণ, কারণ এইটা খুব দ্রুতই হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এটার কারণে আসলে গণঅভ্যুত্থানের যে স্পিরিটের জায়গাটা ছিল এবং যেরকম আসলে সবার চিন্তা ভাবনা ছিল যে যেরকম করে রিবিল্ড দ্য নেশনের জায়গায় সবাই সবার রোলটা প্লে করতে পারবে, সেখানেও আমার মনে হয়েছে একটা ব্যাহত সেই জায়গাটা হয়েছে। তো এটার পিছনের কারণ বা কি কারণ সেটা আসলে আমার মনে হয় যে শুধু সরকারকে দায় দিলেই হবে না, এটা আমরা যারা স্টেক হোল্ডাররা আছি তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এক ধরনের দায়ভার আছে অবশ্যই। কারণ আমরা প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গায় যারা ছিলেন বা নাগরিক কমিটিতে আমরা ছিলাম যারা, তারা কিন্তু আমরা প্রথম থেকেই এই ব্যাপারটায় খুবই কনসার্ন ছিলাম এবং বারবার বলে আসছিলাম, কিন্তু কোনো একটা অজানা শক্তিতে এটা বাধাগ্রস্ত হয়ে আসছে এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম একটা বড় রাজনৈতিক দলের কিছুটা কারণে এটা বিলম্বিত হচ্ছে বা তাদের মূল ফোকাসিং জায়গাটা আসলে মেইনলি ইলেকশন, যে আমার আর কোনো এজেন্ডা আসলে এখন মেইন না। আমার মানে একটা ছাত্ররা মারা গেছে, ছাত্ররা আহত হয়েছে, তরুণরা আহত হয়েছে, এখন আমার যেটা মেইন লক্ষ্য সেটা আমার আগে হাসিল করতে হবে। তো ব্যাপারগুলো এরকম ছিল যেটা আমরা আসলে সেই সময়ে যেই রকম একটা ঐক্যমত্যের জায়গা ছিল সবার মধ্যে, তো আমরা কিছুটা সারপ্রাইজ ছিলাম যে আসলে এই পর্যায়ে এসেও কি আমরা এরকম ক্ষমতার চিন্তা বা এই জায়গাগুলো কি মানে চিন্তা করতে পারি কিনা। বরঞ্চ সবাই সবাইকে নিয়ে আসলে প্রথমে প্রাথমিক যে ধাপগুলো সেগুলো করে আমরা অবশ্যই ইলেকশনে যাব। ইলেকশনের বাইরে তো আসলে একটা গণতন্ত্রের চর্চা যদি না থাকে দেশে, তাহলে তো আমরা দেখেছি 17 বছর ধরে কিভাবে একটা দেশ চলেছে। আমরা সেই জায়গাটাই অবশ্যই যেতে চাই, কিন্তু আমাদের প্রথম এই জায়গাগুলো ধাপগুলো পার করে যাওয়া উচিত ছিল। তো সেখানে আমরা দেখেছি যে ওই বিষয়গুলোকে মূল্যায়িত না করে একদম ইলেকশন বা ওই আলাপটা তুলে আনা হয়েছে এবং যে রাজনৈতিক দলের যারা বিশেষ বড় নেতৃত্ববৃন্দের জায়গা যারা ছিলেন তারা ওই দিকেই বেশি ফোকাস করেছে। তো গভর্নমেন্ট ফাংশন করার ক্ষেত্রে আপনারা জানেন যে 17 বছর ধরে একটা সিস্টেম এখানে রয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আপনি জাস্ট মাথায় 4-5 জনকে সরাই দিলেন, তো সেখানে তো এটা পুরোপুরি ফাংশনাল হবে না। তো সেটা ফাংশনাল হওয়ার জন্য তো তাদেরকে সেই সাপোর্টটা বা আমরা যারা রাজনৈতিক দল বা স্টেক হোল্ডাররা যারা ছিলাম বা আছি তাদেরকে সেই সাপোর্টটাও তো দিতে হবে পুরোপুরি ফাংশন করার জন্য। এবং সরকারের জায়গা থেকে 1 বছরের যেই প্রত্যাশা বা আশা আকাঙ্ক্ষা সেটা অবশ্যই আমি বলবো না যে বাস্তবায়িত হয়েছে, তবে আমাদের ওই ব্যাকএন্ডের ওই জায়গাটাও আমাদের চিন্তা করতে হবে। কারণ এই জায়গায় যে কাউকে আমরা বসাতাম না কেন, আমাদের কিন্তু এটা ফাংশন করতে অনেক সময় লেগে যেত। কারণ এই 17 বছর ধরে তিনি যেভাবে উন্নয়নের একটি মানে ফাঁকা বুলি উপরে দিয়ে রেখে ফাঁকা বুলি দিয়ে গিয়েছে এবং ভেতরে যে আসলে সব ফাঁকা, সেটা কিন্তু সবাই এখন আরও আমরা বুঝতে পারছি। আমাদের অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি খাতে কিন্তু একটা বিশাল ধ্বংসযজ্ঞ সে চালিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে জুলাই ঘোষণাপত্র আসছে এবং আমি আশা করব যে সবার আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয়। যারা এতদিন ধরে রাজনীতি করে আসছেন তাদের ত্যাগ তিতিক্ষা থেকে শুরু করে আমাদের ছাত্র তরুণ যারা আসলে এই আন্দোলনটি সফল করেছে, তো সবার পার্টিসিপেশন যেন জুলাই গণঅভ্যুত্থানের পার্টিসিপেশনটা যেন ওই ঘোষণাপত্রে আসে এবং এটি একটা বড় দায় মুক্তির জায়গা হবে বলে আমি মনে করি। যে জাতির এতদিন ধরে যে জায়গাটা পার করছিল একটা বড় দায় মুক্তির জায়গা অবশেষে আগামীকাল আসছে। এবং এই ক্ষেত্রে এনসিপির একটা আমার মনে হয় যে একটা বড় রোলও ছিল, কারণ গত 1 মাসে যে আমাদের জুলাই মানে পদযাত্রা ছিল, আমাদের গভর্নমেন্ট থেকে তো ঘোষণা ছিল যে জুলাইয়ের মধ্যেই তারা এই জায়গাটা বাস্তবায়িত করবে, তো করেনি। কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু বলেছি যদি গভর্নমেন্ট থেকে না আসে তাহলে বাংলাদেশের মানুষকে নিয়ে এনসিপির পক্ষ থেকে এই ঘোষণাপত্রটা আসবে। আমাদের জন্ম আমাদের অনেক, আমরা তাদের ছেলের বয়সী হব হয়তো, কিন্তু আমরাও মুক্তিযুদ্ধের ওই চেতনাটাকে ওইভাবেই লালন করি। 71কে বাদ দিয়ে আসলে 24 কখনই আসতো না। যদি আমার মানে মুক্তিযুদ্ধ হয়ে দেশই স্বাধীন না হতো তাহলে তো আজকের এই সিচুয়েশনেও আমরা 24 দেখতে পেতাম না, আমাদের হয়তো বা উর্দু ভাষী হয়ে দেশে থাকতে হতো। তো আমরা যেটা মনে করি যে অবশ্যই যে কোনো দলিলই হোক না কেন সেখানে সবার আগে আমাদের মুক্তিযুদ্ধকে অবস্থান দিতে হবে এবং আমাদের যে ইতিহাসের যেই পরম্পরার জায়গাগুলো সেটাও মূল্যায়ন করার জায়গাটাও রাখতে হবে। 47 বা ওই জায়গাগুলোকে আমাদেরকে সেই যথাযথ সম্মান দিতে হবে। তবে আমাদের জায়গাটা স্পষ্ট, কারণ আমাদের অনেকে এভাবে ফ্রেমিং করানোর অনেক সময় চেষ্টা করে যে আমরা হয়তো বা মুক্তিযুদ্ধের বিপক্ষে বা এরকম একটা জায়গা। তো আমরা ওই ন্যারেটিভে কখনোই বিশ্বাস করি না। আমরা প্রত্যেকেই যারা এনসিপিতে আছে এবং তরুণ সমাজ আমার মনে হয় যে প্রত্যেকে সেই মুক্তিযুদ্ধের জায়গাটাকে ওইভাবে ওন করে এবং 24টাকেও সেভাবে ওন করে। তবে সেকেন্ড রিপাবলিকের কথা আসছে এবং মুক্তিযুদ্ধের পরেই ধারাবাহিকতাই সেই 24-এর জায়গাটাকে আমরাও চিন্তা করি সেভাবেই আসবে। এবং যদি এই জায়গাটা নিয়ে কোনো বিশেষ দল
আসলে কোনো সুবিধা বা অন্যরকম কিছু করতে চায়, আমার মনে হয় যে সেখানেও বাংলাদেশের যারা আছে তাদের সেভাবেই মোকাবেলা করবে। কারণ বাংলাদেশের প্রশ্নে আমার মনে হয় কেউ কখনো ছাড় দিবে। আর মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো রাজনীতি হয় বা 24 নিয়ে রাজনীতি হয়, এক্ষেত্রেও আসলে কোনো ছাড় আমাদের জায়গা থেকে বলেন, তরুণ সমাজের জায়গা থেকে বলেন, এবং বাংলাদেশের যারা আমাদের আগের জেনারেশনে যারা আছেন, যারা আসলে যুদ্ধটা করেছেন, দেখেছেন, বা তার পরবর্তী জেনারেশন, তাদেরও সেই ছাড় দেওয়ার জায়গাটা আমি মনে করি না থাকার কথা। কারণ এইটা তো আসলে মানে দীর্ঘ 9 মাসের একটা জার্নি, এবং অনেক মানুষের প্রাণ গিয়েছে, অনেক মানুষের ছেলে মেয়ে মারা গেছে, এবং একটা বিশাল একটা ফলাফল আমরা পরবর্তীতে পেয়েছি, এবং সেটাকে আমরা ধারণ করতে পারিনি এখনো আনফরচুনেটলি 54 বছর ধরে। এবং সেটার ফলাফল যেন আমরা সামনের দিকে পাই, সেই জন্য 24টা একটা ইম্পর্টেন্ট রোল আমার মনে হয় যে প্লে করছে। সেই জায়গা থেকে আমরা নতুন করে আবার চিন্তার জায়গাটা পেয়েছি যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন। সেকেন্ড রিপাবলিককে এই 24-এর যে জুলাই ঘোষণাপত্র সেটি দিয়ে আসলে সেকেন্ড রিপাবলিকের কোনো একটি কি বলে আমরা চাচ্ছি যে যদি মানে আমাদের আমাদের ক্ষেত্রে তো প্রস্তাবনা গিয়েছে যে সেকেন্ড রিপাবলিকের এই জায়গাটা যদি মেনশন করা হয়, সেটা তাহলে 24টাকে ওইভাবে মানে এটা এভাবে না যে 71-এর আগে আমরা বলছি, এটা অবশ্যই মুক্তিযুদ্ধকে সেই জায়গাটা যথেষ্ট সম্মানের জায়গাটা রেখে তার পরবর্তীতে আমরা সেই জায়গাটা আমরা বলেছি যে এটা সেকেন্ড রিপাবলিকের জায়গা। এটা কি আসলে কি শাব্দিক অর্থে এটার তাৎপর্যটা কি আসলে সেকেন্ড রিপাবলিক? এখন দেখেন ফ্রান্সে কিন্তু এখন মানে ফিফথ রিপাবলিক সম্ভবত চলছে, তো এইটার যে মানে ব্যাপ্তি বা এই 17 বছরের তো একটা দীর্ঘ যুদ্ধ বলা যায় যে এটা হয়েছে। এটা ক্ষণে ক্ষণে আমাদের বিরোধী দলে যারা ছিলেন, আমাদের বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, বাম যে দলগুলো ছিল, আবার গণ অধিকার পরিষদ, এরকম যে নতুন দলগুলো এসছে, তারা কিন্তু দীর্ঘ একটা রাজনৈতিক যুদ্ধই করে এসছে, এবং তার সাথে সাধারণ আমরা যারা জনতা ছিলাম, তারা কিন্তু বিভিন্ন অ্যাসপেক্টে আমরা এই জার্নিটার মধ্যে ছিলাম, এবং এটা একটি ফ্যাসিবাদের বিপক্ষের একটা যুদ্ধ। এই ফ্যাসিবাদটা তো আসলে যেটা বলা আমরা বলি যে আমাদের সংবিধান, সেই মুজিবীয় সংবিধানের ফলশ্রুতিতে কিন্তু এই সুযোগটা একটা গভর্নমেন্ট পেয়েছে। মানে সেই টুলগুলো ইউজ করে 17 বছর ধরে বিচার বিভাগ বলেন, পুলিশের জায়গা বলেন, সবগুলো জায়গা তারা ব্যবহার করে এই ফ্যাসিবাদটা কায়েম করেছে। এর ফলে এত বছর ধরে অনেক অসংখ্য মানুষ গুম হয়েছে, অনেক মানুষ খুন হয়েছে, অনেক মানুষের পরিবার একদম শেষ করে ফেলেছে। তো এই জায়গাগুলোর পরে মানুষের যেই তরুণদের জায়গাটা ছিল, তারা তো আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছিল। এবং আমি দেখছিলাম যে আমাদের যারা সিনিয়ররা আছেন, যারা জুনিয়র আছেন, আমাদের সাথে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারা আর দেশেই কেউ থাকতে চায় না। মানে এমন একটা জায়গা হয়েছে, আমাদের যে মেধা জায়গাগুলো আছে তারা সব বিদেশে চলে যাচ্ছিল। তো এবং সরকারের যেই আক্রমণ আমাদের প্রতি, যেভাবে মানে একটা ফেসবুকে কিছু লিখলে আমাদেরকে আসলে আইসিটি অ্যাক্টে তুলে নিয়ে যেত, আমাদেরকে গুম করে ফেলা হতো। কেন আয়োজন করে ঘোষণা করতে হলো সরকারকে? এটি একটি যেমন আচ্ছা দেখুন, আপাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আপা আসলে জুলাইকে নিয়ে যেরকম করে বলছেন, এটা আসলে ছোট করে দেখা হচ্ছে। আমার মনে হয় যে আর 1-2 বছর পর এটাও মুছে ফেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ মানুষ আয়োজন করে দেখতে আসবে না, এটাতে তার সমস্যা। এটা তো আসলে এই গভর্নমেন্টও কারো কোনো দলের সাথে কোনো কম্পিটিশন করছে না, এটা তো সবার জন্য ওপেন। এটা যে বিএনপি করে, যে জামাত করে, যে এনসিপি করে, সবার জন্যই তো উন্মুক্ত। এটা তো কোনো দলীয় আসলে ট্রেন ব্যবস্থা করা হয়নি, এটা আপামর ছাত্র জনতার জন্য করা হয়েছে। কারণ তাদের তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পকেট মানি বা ওই জায়গাটা আসা যাওয়ার তো সেই সক্ষমতা অনেকের নাই থাকতে পারে। তো সবাই আসলে আগ্রহী যে এই ব্যাপারটার জন্য আসার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে আপনার চোখে নতুন বাংলাদেশ, সেখানে আমরা বাংলাদেশের একটা জনমত নিয়েছিলাম যে তারা কীরকম এক্সপেকটেশন, তাদের কী চাহিদা। এবং এই জুলাই গত পদযাত্রা যে আমরা করলাম গত 1 মাস, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় যাওয়ার চেষ্টা করেছি, সব মানুষের কাছে গিয়েছি, কথা বলেছি। তাদের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু গতকাল আপনারা জানেন যে 3 তারিখে, যেই তারিখে আসলে গত বছর নাহিদ ইসলাম 1 দফার যে ঘোষণা করেছেন, এবং তিনি বলেছেন যে 1 দফার প্রকৃত ঘোষক আসলে আপামর বাংলাদেশের মানুষ, জনগণ। তো সেই ঘোষণার দিনেই আসলে আমরা জনগণকে সাথে নিয়ে, আমরা যেরকম দলটিও জনগণকে সাথে নিয়ে করেছিলাম, ঠিক সেভাবে আমরা আমাদের 24 দফা ইশতেহার পাঠ করেছি, যেখানে আসলে সব রকম আধুনিক চিন্তা থেকে শুরু করে, শিক্ষানীতি থেকে শুরু করে, আমাদের পররাষ্ট্রনীতি শুরু করে সব কিছু একটা অ্যাকোমোডেট একটা ভার্সন আপনারা জাতিকালকে পেয়েছে। সেখানে কিন্তু সব কিছুই উল্লেখ করা আছে। আমি আরেকটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে
আমাদের যে ডায়াসপোরা সেকশন তারা আজকে একটি প্রেস ব্রিফিং করেছে। আরব আমিরাতে হচ্ছে 26 জন প্রবাসী এখনও আটককৃত রয়েছে, যারা হচ্ছে যে এই জুলাইতে আসলে আন্দোলন করেছিল সেখানে। তো সেই মানুষদের জন্য কিন্তু আর কোনো দলকে কথা বলতে দেখা যাচ্ছে না। আমরা আসলে প্রেস ব্রিফিং করে তাদের এই জায়গাটা জানাতে হচ্ছে। তাদের ভোটাধিকার নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আপারা বলছেন যে তারা আসলে ওই লাইফস্টাইলটা যেন বাংলাদেশ লিড করতে পারছে না, তারা দেশে টাকা পাঠাবে এই জন্য তারা যাচ্ছে। তারা যে অন্যান্য রাজনৈতিক দল যে এই মানুষগুলোকে, এই রেমিটেন্স যোদ্ধা বা আমাদের যে প্রবাসী যারা ভাই বোনের আছে তাদের যে অধিকারের জায়গাটা, এটা নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দল, বড় বড় দলের যারা আছেন, যারা বিভিন্ন আমেরিকা, ইউরোপ, ভারত নিয়ে কথা বলছেন, তারা এই বিষয়গুলো কিন্তু উইথড্র দেখে না। তারা অনেক বড় বড় ভেগ বিষয় নিয়ে আলাপ করে। মেইন যে ছোট ছোট যে বিষয়গুলো, যেগুলো আসলে সাধারণ মানুষ হিসেবে আমি দেখি, আমি চিন্তা করি, যেগুলো নিয়ে আমি 17 বছর ধরে সাফার করেছি, সেই বিষয়গুলো পাপিয়া বা ভাইদের মতো মানুষের আসলে চোখে পড়েনি। এই জন্যই ছাত্র জনতার তরুণদেরকে রাজনীতিতে আসতে হয়েছে। তারা তরুণদের ভোটাধিকারের কথা বলছে, তারা ডায়াসপোরা সেকশনে যারা প্রবাসী মানুষজন যারা আছেন 2 কোটির উপরে, তাদের ভোটাধিকারের কথা বলছে। এই মানুষগুলার এই মানে সাপোর্ট ছাড়া কিন্তু জুলাই গণঅভ্যুত্থানও সক্ষম হতো না, এবং আমাদের অর্থনীতির যে চাকাটা চলছে তাতে কিন্তু বড় একটা ভূমিকা আছে। তো এই মানুষগুলোকেও আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে অবজ্ঞা করা হচ্ছে। তাদের ভোটাধিকারের ব্যাপারে তাদের এখানে কোনো কনসার্নের জায়গা নাই, কারণ তারা জানে যে এই মানুষগুলোকে নিলে হয়তো তাদের ভোটের ব্যাংক কমে যায় কিনা। তো এই কনসার্নের জায়গাটা আমার মনে হয় যে একটু ওপেন রেখে সবার প্রতি আসলে চিন্তা করা উচিত, এবং মানে জুলাইকে আসলে ওইভাবেই আমাদেরকে ওন করা উচিত। এবং সরকারের যেরকম একটা সমালোচনা আমরা এখন করছি যে ভারতপন্থী বা আমেরিকাপন্থী বা স্টারলিংক, বা এখন স্টারলিংক তো আসলে কেন আসলো? স্টারলিংক আসলো হচ্ছে আমরা দেখেছি সেই টাইমে কিন্তু ইন্টারনেট শাটডাউন করে কিভাবে হচ্ছে যে আমাদেরকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই ব্রডব্যান্ড সিস্টেম বলেন, মোবাইল অপারেটর বলেন, তখন কিন্তু সেটা আমাদেরকে সাপোর্ট দিতে পারেনি। বরঞ্চ স্টারলিংকের মতো এরকম আধুনিক ব্যবস্থা থাকলে কিন্তু আমরা সেই মানে ইন্টারনেটের ব্যবস্থার সুযোগটা পেতাম। এবার পেপাল আসলো বা এরকম কোনো তথ্য প্রযুক্তি জায়গা আসলে, ফেসবুকও তো এখন আপনারা বলবেন যে আসলে সরকার কীভাবে আনছে। তো আমাদের সরকারের ভুল ত্রুটি অবশ্যই দেখা উচিত, কিন্তু এইভাবে আমেরিকীকরণ বা অমুক দেশকরণ করে আসলে সাধারণ জনগণকে ভুল বোঝানোর সুযোগ নেই। কারণ সাধারণ জনগণ এখন খুবই সচেতন এই ব্যাপারগুলোতে, তারা তথ্য প্রযুক্তির জায়গাগুলোও দেখে।